আজকে আমরা সেমিস্টার 3 এর ইউনিট 3 বিওপি অ্যান্ড এক্সচেঞ্জ রেট তার সেকেন্ড পার্টটা আলোচনা করব। এর আগে আমাদের একটা ক্লাস হয়েছে এই ইউনিটের ওপর, যাতে আমরা পুরোপুরিভাবে বা শুধুই বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেন উদ্বৃত্তের হিসাব এটা আলোচনা করেছিলাম। এই ইউনিটেরই সেকেন্ড পার্ট হচ্ছে এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার। আজকের ক্লাসে আমরা এক্সচেঞ্জ রেট বা বিনিময় হারটা আলোচনা করব। এটা যে শুধু আমাদের সিলেবাসের জন্য খুব দরকার তা নয়, আমাদের দৈনন্দিন জীবনে এই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বা ফরেন এক্সচেঞ্জ রেট জিনিসটা কি, কিভাবে এটা ডিটারমিন করা হয় বা নির্ধারণ করা হয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবনেও এই জ্ঞানগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদম প্রথমেই চলে আসি যে এই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বা ফরেন এক্সচেঞ্জ রেট কাকে বলে। আমরা শুনে থাকবো বা শুনে থাকি যে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে, বর্তমান সময়ে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে। যেমন $1 সমান 93 টাকা, 94 টাকা, 95 টাকা, 96 টাকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার মানে একটা ডলার কিনতে আমাদের ভারতীয় মুদ্রায় বা ইন্ডিয়ান কারেন্সিতে 93 রুপিস বা 94 রুপিস লাগছে। তার মানে একটি ডলারের দাম হচ্ছে 94 রুপিস। সহজ করে যদি আমরা ধরে নিই, যে ধরা যাক $1 সমান 90 টাকা, তার মানে ভারতীয় মুদ্রার সঙ্গে ডলারের যে বিনিময় হার, মানে আমি ভারতীয় মুদ্রায় 90 টাকা দিলে আমেরিকান বা মার্কিন মুদ্রার একটি ডলার পাবো। এই বিনিময় হারটাকেই বলা হয় বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এটা যে শুধু ডলারের ক্ষেত্রে হয় তা নিশ্চয়ই নয়, সমস্ত রকম বৈদেশিক মুদ্রা, সেটা পাউন্ড হতে পারে, ইউরো হতে পারে, সমস্ত রকম বৈদেশিক মুদ্রার সঙ্গে ভারতীয় মুদ্রার এরকম একটি করে বিনিময় হার থাকে। যদিও এই মানে এই অধ্যায়ে বা এই টপিকে আলোচনার সুবিধার্থে আমি মোটামুটি উদাহরণ হিসাবে সর্বত্রই ডলারকেই নিয়েছি, কিন্তু তোমরা মাথায় রেখো যে এটা শুধু ডলারের ক্ষেত্রে নয়, সমস্ত রকম বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেই এই বিনিময় হার আছে। ফার্স্টে আমরা বিনিময় হারের যদি সংজ্ঞা বা ডেফিনেশন দেখি, দ্য রেট অফ এক্সচেঞ্জ ইজ দ্য রেট at which one currency can be converted into another currency। তার মানে এটা হচ্ছে সেই হার বা রেট যাতে একটা দেশের মুদ্রা বা ওয়ান কান্ট্রিজ কারেন্সি অন্য দেশের মুদ্রায় অ্যানাদার কান্ট্রিজ কারেন্সিতে কনভার্ট করা হয়। জাস্ট একটু আগেই যে উদাহরণটা নিলাম যে $1 সমান 90 টাকা, তার মানে 90 টাকাকে, ওটা একটা ভারতীয় মুদ্রা বা ইন্ডিয়ান কারেন্সি, তাকে যদি আমরা মার্কিন মুদ্রা বা আমেরিকান কারেন্সি ডলারে কনভার্ট করতে চাই, তাহলে রেটটা হচ্ছে $1 সমান 90 টাকা। এবার যদি আমি ভারতীয় কারেন্সির 180 টাকাকে কনভার্ট করি, তাহলে পাবো আমি $2। আমি যদি 270 টাকাকে কনভার্ট করি, তাহলে আমি পাবো $3। তাহলে বৈদেশিক মুদ্রার বিনিময় হার হচ্ছে যে হারের মাধ্যমে একটি দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রাতে পরিবর্তিত হয়। আমরা অন্যভাবে বললে এটাকে এটাও বলতে পারি যে রেট অফ এক্সচেঞ্জ ইজ দ্য প্রাইস অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ অ্যানাদার কারেন্সি। তার মানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার হলো একটা দেশের মুদ্রার দাম, যে দামটা নির্ধারণ করা হয়েছে অন্য দেশের মুদ্রা দিয়ে। It is the rate or price of the currency of one country which is determined by the currency of other country. Same example আবার যদি ইউজ করি, $1 সমান 90 টাকা, মানে $1 দাম ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 90 টাকা। সো দ্যাট ইজ ফরেন এক্সচেঞ্জ রেট বা বৈদেশিক মুদ্রার
বিনিময় হার। এই বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা ভীষণ রকম প্রয়োজন হয় যখন আমরা কোনো বিদেশি দ্রব্য কিনি বা বিদেশে বেড়াতে যাই। যখন আমাদের বিদেশি মুদ্রার প্রয়োজন হয় তখন অবশ্যই সেই বিদেশি মুদ্রা কেনবার জন্য, যদি ধরো এখন ডলার কিনতে হয় আমাদেরকে, ধরো আমার $10 দরকার, তাহলে আমার এই হারটা ভীষণ প্রয়োজন। $10 মানে আমার তাহলে $900 লাগবে $10কে কিনতে, কারণ $1 মূল্য বা প্রাইস হচ্ছে 90 রুপিস। এবার আমরা চলে আসি বৈদেশিক মুদ্রার বিভিন্ন ধরন, মানে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের বিভিন্ন ধরন। অ্যাকচুয়ালি বিনিময় হার বা ফরেন এক্সচেঞ্জ রেট কিভাবে ডিটারমিন করা হচ্ছে তার উপর বেস করে আমরা বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট গুলোকে ক্লাসিফাই করে থাকি, ভাগ করে থাকি। এবং এই নানান পদ্ধতির মধ্যে মূলত তিনটে পদ্ধতি বা তিনটে মেথড অফ ডিটারমিনিং এক্সচেঞ্জ রেট হচ্ছে প্রধান বা মেন। এই তিনটে মেথড হচ্ছে ফিক্সড অর পেগড এক্সচেঞ্জ রেট বা স্থির বিনিময় হার। 2 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল অর ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, নমনীয় বা ভাসমান বিনিময় হার। 3 নম্বর হচ্ছে ম্যানেজড ফ্লোটিং বা পরিচালিত ভাসমান বিনিময় হার। আমাদের এই অধ্যায়ের বিষয়বস্তুতে এই 3 ধরনের বিনিময় হারই কিভাবে নির্ধারিত হয় তা আমাদের আলোচনা করতে হবে। In this chapter we will actually discuss how these 3 types of exchange rate are determined, what are the methods involved in determining exchange rate for 3 different types of exchange rate mechanism. একদম যদি আমরা শুরু করি ফিক্সড অর পেগড, স্থির বিনিময় হার ব্যবস্থা দিয়ে, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম বা স্থির বিনিময় হার ব্যবস্থা। সোজা কথায় এখানে অন্য দেশের মুদ্রার বিনিময় হার কি হবে সেটা নির্ধারণ করে সরকার। অ্যাকচুয়ালি ইন দিস সিস্টেম গভর্নমেন্ট ডিটারমিনস দ্য এক্সচেঞ্জ রেট ফর এনি আদার কান্ট্রিজ কারেন্সি। এখন গভর্নমেন্ট বা সরকার কিভাবে একটা দেশের মুদ্রা, মানে তার নিজের দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার বিনিময় হারটা ঠিক করে। অবশ্যই এটা কোনো আরবিটারি নয় যে ইচ্ছা হলো একটা ঠিক করলাম, একটা মেথড থাকে। সেই মেথড মূলত 2 রকমের। প্রথমটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমানের হিসাবে। দ্বিতীয়টি হচ্ছে ব্রেটন উড স্ট্যান্ডার্ড বা ব্রেটন উড ব্যবস্থার মাধ্যমে। এই 2 রকম পদ্ধতি, অবশ্যই এই দুটো পদ্ধতি যে একসাথেই প্রয়োগ হয় একদমই না। প্রথম দিকে এই পদ্ধতি প্রয়োগ হতো, পরবর্তীকালে এই পদ্ধতি প্রয়োগ হতো। তার মানে সময়ের সাথে সাথে পদ্ধতির পরিবর্তন ঘটেছে। সেই হিসাবে দুটো পদ্ধতি রয়েছে যার মাধ্যমে স্থির বিনিময় হার ব্যবস্থা বা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে ফরেন এক্সচেঞ্জ রেট, মানে ওই যে $1 সমান কত টাকা হবে, সেটা ডিটারমিন হয়ে থাকে। আমরা প্রথমে চলে আসি গোল্ড স্ট্যান্ডার্ড মেথডটাতে। গোল্ড স্ট্যান্ডার্ড মেথড বা স্বর্ণমানের পদ্ধতি, এটা অত্যন্ত প্রাচীন। তোমরা সালটা দেখতেই পাচ্ছ, এটা 1870 থেকে 1914, মোটামুটি ওই সময়ে এই পদ্ধতিতে প্রত্যেকটা দেশ তার নিজের দেশের মুদ্রার সঙ্গে অন্য দেশের মুদ্রার বিনিময় হার ঠিক করত। So that method is very much classical. During the period of 1870 to 1904, every country decides the exchange rate of its own currency with other currency by using the gold standard. Now, what is gold standard? এটাকে যদি খুব সহজ করে আমরা বুঝতে চাই,
ধরা যাক এই মুহূর্তে ভারতে 10 গ্রাম সোনার দাম 50,000 টাকা। এটা জাস্ট অনুমান করছি আমরা, যে ধরা যাক ভারতে 10 গ্রাম সোনার দাম 50,000 টাকা। আমি যদি এবার বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট ডিটারমিন করতে চাই আমেরিকান মুদ্রা বা ডলারের সঙ্গে ভারতের টাকার, তাহলে আমাদের এই পদ্ধতিতে জানতে হবে যে এই মুহূর্তে আমেরিকাতে ঠিক এই 10 গ্রাম সোনার কি দাম। ধরা যাক আমেরিকাতে এই মুহূর্তে 10 গ্রাম সোনার দাম $1,000। তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সমপরিমাণ সোনার দাম ভারতে 50,000 টাকা, কিন্তু আমেরিকাতে $1,000। এর থেকে আমরা যেটা কনক্লুশন টানতে পারি যে তার মানে ভারতের 50,000 টাকা যেটা 10 গ্রাম সোনা কিনতে লাগে, সেটা আমেরিকার $1,000 যেটা আমেরিকাতে 10 গ্রাম সোনা কিনতে লাগে, এই দুটো পরস্পর সমান। তাহলে $1,000 যদি 50,000 টাকার সমান হয়, তাহলে অবশ্যই $1 হয়ে যাচ্ছে 50 টাকা। এইভাবে স্বর্ণ মানের ভিত্তিতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়। তোমরা উদাহরণটা ভালো করে মনে রাখবে, তাহলেই বিষয়টা পরিষ্কার থাকবে। কিন্তু এবার যে জায়গাটায় আমি বলবো, আমি শুরুতেও বলতে পারতাম, আমি বলিনি, সেটা হচ্ছে এই যে গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম, এর মাধ্যমে যে বিনিময় হার বেরিয়ে আসছে তাকে আমরা বলছি স্থির বিনিময় হার বা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম। এখন এই স্থির বা ফিক্সড কথাটা কেন ব্যবহার করা হচ্ছে, তার কারণ হচ্ছে এই এক্সচেঞ্জ রেট পাল্টায় না। সরকার চেষ্টা করে এই এক্সচেঞ্জ রেটটাকে, মানে এই যে এখানে যেটা বেরিয়েছে $1 সমান 50 টাকা, সেটাকে ধরে রাখার। কিন্তু প্রশ্ন হচ্ছে সোনার দাম, ধর ভারতেই সোনার দাম, সে তো সবসময় 10 গ্রাম সমান 50,000 টাকা থাকবে না, বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। দুটো ক্ষেত্রেই কিন্তু এই রেটটা পাল্টে যাবে। এইখানেই ভূমিকা চলে আসে সরকার। যেহেতু এই বিনিময় হার ব্যবস্থাটাকে ধরে রাখা হয়, মানে বিনিময় হারটাকে একই রাখার চেষ্টা করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে সরকারকেও চেষ্টা করতে হয় সোনার দামটাকে ফিক্সড রাখার। এবার সোনার দামটাকে ফিক্সড রাখার ক্ষেত্রে কি করা যেতে পারে? ধরা যাক সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে, চাহিদা বৃদ্ধি পেলে তো দাম বাড়বে, তাহলে সেই দাম বেড়ে যাওয়াটাকে আটকাতে গেলে সরকারকে যেটা করতে হবে, বাজারে নতুন সোনা ছাড়তে হবে, যাতে সোনার যোগানটা বেড়ে যায়, চাহিদাটাকে মিটিয়ে দেয়, যাতে দামটা একই থাকে। ঠিক যদি উল্টোটা হয়, সোনার চাহিদা কমে গেছে, তার মানে কি সোনার দাম কমতে শুরু করবে, তাহলে সেক্ষেত্রে আবার সরকারের ভূমিকা হচ্ছে দামটাকে একই জায়গায় ধরে রাখার জন্য। সোনার চাহিদা কমে গেছে, চাহিদা করছিল কারা? সাধারণ মানুষেরা। সরকারকে নিজে তখন বাজার থেকে সোনা কিনে নিতে হবে। তার মানে সরকার চাহিদাটাকে বাড়াবে, বাড়ালেই দামটাকে আবার এই একই জায়গায় ধরে রাখা সম্ভব হবে। এটা দুদেশের সরকারকেই কিন্তু করতে হবে। প্রত্যেকটা দেশকে তার দেশের সোনার দাম সমান রাখার বা একই রাখার চেষ্টা করতে হবে, তবেই এই বিনিময় হারটা সবসময় একই থাকবে বা স্থির বিনিময় থাকবে। তার মানে এই বিনিময় হার ব্যবস্থার বিরাট একটা কন্ডিশন হলো গভর্নমেন্টের কাছে বা সরকারের কাছে যথেষ্ট পরিমাণে সোনা থাকতে হবে। কারণ সোনার চাহিদা যখন খুশি বাড়তে পারে, সেক্ষেত্রে সরকারকে তার নিজের ভান্ডার বা স্টক থেকে সোনা বাজারে বিক্রি করে দিতে হবে, যাতে দামটাকে ধরা যায় বা ধরে রাখা যায়। এই হলো গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম বা স্বর্ণমান ব্যবস্থা।
এরপরে দ্বিতীয় যে পদ্ধতিটা, যেটা আরো পরে এলো 1944 থেকে 1971, ঐতিহাসিকভাবে দেখতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়ে এই পদ্ধতিটা চালু হয়েছিল, এবং এটা আলাপ আলোচনার মাধ্যমেই পৃথিবীর অবশ্যই বড় বড় দেশগুলো এই পদ্ধতি চালু করেছিল। এটাকে বলা হয় ব্রেটন উডস স্ট্যান্ডার্ড। এই ব্রেটন উডস স্ট্যান্ডার্ডে ডলারের দামের ভিত্তিতে পৃথিবীর বাকি দেশগুলোর মুদ্রার দাম বা এক্সচেঞ্জ রেট অফ কারেন্সি অফ আদার কান্ট্রিজ ডিটারমিন বা নির্ধারণ করা হয়। তার মানে এখানে এই এক্সচেঞ্জ রেট সিস্টেমে এক্সচেঞ্জ রেটটা যেহেতু ডলারের দামের ভিত্তিতে নির্ধারণ করা হয়, তাই এটাকে অনেক সময় আমরা পেগড এক্সচেঞ্জ রেটও বলি, মানে পেগ টু ডলার, মানে ডলারে পেরেক পুঁতে দেওয়া হয়েছে বা ডলারের দামটাকে আটকে দেওয়া হয়েছে। কিভাবে এখানে বিষয়টা ঠিক করা হতো? যেমন ধরা যাক $2 সমান 1 পাউন্ড, $2 সমান 1 পাউন্ড, মানে $1 সমান হাফ পাউন্ড, বা 2 পাউন্ড মানে $4। এটা ডলারের রেসপেক্টে পাউন্ডের এক্সচেঞ্জ রেট। এবার যদি এখানে আমরা ভারতীয় মুদ্রাকে নিয়ে আসি, ধরা যাক $1 সমান 50 টাকা। তাহলে এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে $2 সমান 1 পাউন্ড, মানে $1 সমান হাফ পাউন্ড, অন্যদিকে $1 সমান 50 টাকা। তাহলে খুব সহজ রেশিও বা অনুপাত করলেই আমরা দেখতে পাবো যে 1 পাউন্ড সমান $2, $1 সমান যেহেতু 50 টাকা, তাহলে $2 হয়ে যাচ্ছে 100 টাকা। তার মানে ভারতীয় কারেন্সিতে আমি পাউন্ডের কি বিনিময় হার হবে, মানে 1 পাউন্ডের কি দাম হবে ভারতীয় মুদ্রায়, সেটা আমরা ডলারের রেসপেক্টে বের করে ফেললাম। এইভাবে ডলারের রেসপেক্টে প্রত্যেকটা দেশে বিনিময় হার নির্ধারণ করা হতো ব্রেটন উডস সিস্টেমে। এটা আমি উদাহরণ হিসেবে পাউন্ড নিলাম, এটা পাউন্ডের জায়গায় অন্য যে কোনো দেশের মুদ্রাকেই ব্যবহার করা যায়, তবে এক্ষেত্রে পদ্ধতিটা ওটাই যে প্রথমে সেই দেশের মুদ্রার সঙ্গে ডলারের কি এক্সচেঞ্জ রেট সেটা আমাদের দেখতে হবে, আবার ভারতীয় মুদ্রার সঙ্গে ডলারের কি এক্সচেঞ্জ রেট সেটাও আমাদের নিতে হবে। এবার সহজ অনুপাতের মাধ্যমে তাহলে ভারতের সঙ্গে সেই দেশের মুদ্রার, মানে এখানে যেটাকে আমি পাউন্ড হিসাবে নিয়েছি, পাউন্ডের সঙ্গে ভারতীয় মুদ্রার এক্সচেঞ্জ রেট বের করা হবে। এটা হচ্ছে ব্রেটন উডস স্ট্যান্ডার্ড বা ব্রেটন উডস সিস্টেম। এই সিস্টেম কিন্তু অনেকটা সময় ধরে চলেছিল। এই সিস্টেম, এটা তো বিনিময় হার স্থির বা ফিক্সড, তার মানে এক্সচেঞ্জ রেট চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ না হতে গেলে কি করণীয়? একটাই করণীয়, সরকারের কাছে সোনার মতো এখানে বৈদেশিক মুদ্রার স্টক রাখতে হবে। কোনো কারণে যদি বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যায়, ধরা যাক 1 পাউন্ড সমান 100 টাকা আছে, কিন্তু ভারতে কোনো কারণে পাউন্ডের চাহিদা বেড়ে গেল, তাহলে আমরা জানি অর্থনীতির খুব স্বাভাবিক নিয়ম, যে জিনিসের চাহিদা বাড়ে তার দাম বাড়বে। তার মানে যখনই ভারতে পাউন্ডের চাহিদা বেড়ে যাবে, পাউন্ডের দাম 100 টাকার থেকে উপরে ওঠার চেষ্টা করবে। সেক্ষেত্রে সরকারকে কি করতে হবে? সরকারের স্টকে পাউন্ড থাকতে হবে। সরকার তখন পাউন্ডের যোগান বাড়িয়ে দেবে, অর্থাৎ নিজে পাউন্ড বিক্রি করতে শুরু করবে, যার দরকার তাকে দিতে থাকবে। পাউন্ডের চাহিদা বেড়ে গেলেই সরকার তার কাছ থেকে পাউন্ড বিক্রি করা শুরু করবে, মানে পাউন্ডের যোগান বাড়িয়ে দেবে, দিয়ে যে অতিরিক্ত চাহিদাটা হয়েছিল, এক্সেস ডিমান্ড হয়েছিল, সেটাকে ফুলফিল করে দেবে। ঠিক যদি উল্টো হয় যে পাউন্ডের চাহিদা কমে গেছে, তাহলে দাম কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ইন দ্যাট কেস গভর্নমেন্ট ঠিক উল্টো কাজটা করবে, সে তখন বাজার থেকে নিজে পাউন্ড কিনতে শুরু করবে। এবার যখনই সে বাজার থেকে নিজে পাউন্ড কিনবে, পাউন্ডের চাহিদা বেড়ে যাবে। চাহিদা বেড়ে গেলে যেটা হয়েছিল, চাহিদা কমে গেছিল, সেটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তাহলে এইভাবে এই ব্রেটন উডস সিস্টেমে দামটাকে সেম রাখা হয়। তাহলে এই সিস্টেমের একটা প্রধান
কন্ডিশন হচ্ছে এক্ষেত্রে সরকারকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি নিজের স্টকে রাখতে হবে। তাহলে এই দুটো হলো স্থির বিনিময় হার ব্যবস্থার, মানে সোজা কথায় স্থির বিনিময় হার নির্ধারণ করার পদ্ধতি। একটা হচ্ছে স্বর্ণমান অনুযায়ী বা গোল্ড স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে ব্রেটেন উড সিস্টেম স্ট্যান্ডার্ড বা ব্রেটেন উড ব্যবস্থা। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই স্থির বিনিময় ব্যবস্থার কিন্তু কিছু ভালো দিক ছিল, যদিও বর্তমানে পৃথিবীর কোনো দেশেই এই বিনিময় হার ব্যবস্থা আর নেই। কিছু সমাজতান্ত্রিক দেশে হয়তো বা সামান্য পরিমাণে আছে, কিন্তু বেশিরভাগ দেশেই নেই। কিন্তু এর কিছু ভালো দিক ছিল। একটা হচ্ছে বৈদেশিক মুদ্রার যে এক্সচেঞ্জ রেট, বিনিময় হার, সে সম্বন্ধে একটা নিশ্চয়তা ছিল বা সার্টেনটি ছিল। মানে আজ থেকে 1 বছর পর ধরো তুমি বিদেশ থেকে কিছু একটা জিনিস কিনবে যেটার দাম $100, আজকের হিসাবে $100 মানে তোমার কাছে 90,000 টাকা লাগবে। কিন্তু তুমি আজকে তোমার কাছে 90,000 টাকা নেই, তুমি প্ল্যান করলে যে আমি টাকাটা জমিয়ে সামনের বছর জিনিসটা কিনবো। সামনের বছর যখন তুমি জিনিসটা কিনতে যাচ্ছ, তখন যদি $1 সমান 150 টাকা হয়ে যায়, তাহলে অবভিয়াসলি তোমার সমস্ত প্ল্যানিং ভেস্তে যাবে। স্থির বিনিময় হার ব্যবস্থায় কিন্তু যেহেতু বিনিময় হারটা সবসময় একই থাকবে, এবছরও যা আছে সামনের বছর তাই থাকবে, তার ফলে এখানে অনিশ্চয়তাটা অনেক কম ছিল। এবার আমরা চলে আসি এই স্থির বিনিময় হার ব্যবস্থায় যখন দেশের মুদ্রার দাম কমে যায়, বা উল্টো দিক থেকে বললে বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যায়। যেমন ধরো ভারতের ডলারের দাম বেড়ে যাচ্ছে, তার মানে $1 সমান কদিন আগেও 90 টাকা ছিল, এখন 93 টাকা বা 94 টাকায় পৌঁছে গেছে। তার মানে কি ডলারের দাম বাড়ছে। এই ডলারের দাম বেড়ে যাওয়া মানে একটা ডলার কিনতে বেশি করে টাকা লাগছে, তার মানে টাকাটা সস্তা হয়ে যাচ্ছে। যখন কোনো দেশের নিজের বৈদেশিক মুদ্রার দাম কমে যায়, তখন তাকে আমরা বলি, যদি স্থির বিনিময় হার ব্যবস্থা থাকে তখন তাকে আমরা বলি কারেন্সি ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন। তার মানে অবমূল্যায়নের ক্ষেত্রে যেটা হয়, ধরা যাক $1 সমান 50 টাকা ছিল, মানে একটা ডলার কিনতে 50 টাকা লাগছিল। অবমূল্যায়নের ফলে যেটা হয়ে গেল, $1 সমান 100 টাকা। তার মানে এখন অনেক বেশি টাকা লাগছে একটা ডলার কিনতে। তার মানে অবমূল্যায়ন বা কারেন্সি ডিভ্যালুয়েশন হচ্ছে যখন বিদেশি মুদ্রাগুলোর দাম বেড়ে যাচ্ছে, বা বলতে পারা যায় যে বিদেশি মুদ্রাগুলো কিনতে অনেক বেশি দেশীয় মুদ্রা লাগছে। এখানে একটা জিনিস কিন্তু তোমরা খুব ভালো করে মাথায় রাখবে, এই অবমূল্যায়ন বা কারেন্সি ডিভ্যালুয়েশন এটা কিন্তু কেবলমাত্র স্থির বিনিময় হার ব্যবস্থাতেই বলা হয়। কারণ এক্ষেত্রে এই যে দামটা কমানো হলো বা বাড়ানো হলো, বা সোজা কথায় বলতে গেলে দেশীয় মুদ্রার দাম কমলো, বৈদেশিক মুদ্রার দাম বাড়লো, এটা কিন্তু করে সরকার নিজে। তাই এটাকে অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন বলা হয়। এর ঠিক উল্টোটা হচ্ছে কারেন্সি রিভ্যালুয়েশন বা অধিমূল্যায়ন। সেক্ষেত্রে এটা ঠিক উল্টোটা হবে। অর্থাৎ ধরা যাক $1 কিনতে 100 টাকা লাগতো, সেটা পাল্টে গিয়ে সরকার বলে দিল এবার থেকে $1 কিনতে 50 টাকা লাগবে। তার মানে যেটা হলো সেটা হচ্ছে এখন বৈদেশিক মুদ্রা কিনতে কম টাকা লাগবে, তার মানে বৈদেশিক মুদ্রার দাম কমে গেল, উল্টো দিকে দেশীয় মুদ্রার দাম বেড়ে গেল। এটাকে বলা হয় কারেন্সি রিভ্যালুয়েশন বা অধিমূল্যায়ন। আবার বলে দিই, এই অবমূল্যায়ন, অধিমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন অ্যান্ড রিভ্যালুয়েশন দুটোই কিন্তু কেবলমাত্র স্থির বিনিময় হার ব্যবস্থার ক্ষেত্রে ব্যবহার হয়। এই টার্মগুলো পরিবর্তনীয় বিনিময় হার ব্যবস্থা, যেটা আমরা এর পরে শুরু করছি, সেক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে, কিন্তু সেক্ষেত্রে
দাম কমানো বা বাড়ানোটা সরকার করে না, এবং সরকার করে না বলে সেগুলোকে আমরা অবমূল্যায়ন বা অধিমূল্যায়ন, ডিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন বলি না। এবার চলে আসি ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। বাংলাতে এর অনেকগুলো নাম আছে, যাই হোক ইংরেজিতেও দুটো নাম আছে। এটাকে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম যেমন বলা হয়, তেমনি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমও বলা হয়। তাই বাংলাতে একে নমনীয় বিনিময় হার ব্যবস্থা, যেটা ফ্লেক্সিবল থেকে বাংলা করা হয়েছে, অথবা ভাসমান বিনিময় হার ব্যবস্থা, যেটা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট থেকে বাংলা করা হয়েছে, অথবা পরিবর্তনীয় বিনিময় হার ব্যবস্থাও বলা হয়ে থাকে। বাংলাতে নামগুলোর পার্থক্য থাকে বা আলাদা আলাদা নাম থাকে, এবং তোমরা যদি দু তিনটে বই পড়ো তাহলে দেখতে পাবে এক একটা বইতে এক এক রকম নাম ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে কিন্তু সেদিক থেকে অনেকটা বেশি সার্টেনটি, দুটোই মাত্র নাম, ফ্লেক্সিবল অথবা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। ফার্স্টে একটু ছোট্ট করে বলে নি যে এই ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট এর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো স্থির বিনিময় হার ব্যবস্থা বা ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমের মতো এটা সবসময় এক থাকে না বা কনস্ট্যান্ট থাকে না, এটা পাল্টায়। এটা পাল্টায় বলেই এর নাম ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা নমনীয়, ভাসমান, বা সব থেকে বড় কথায় পরিবর্তনীয় বিনিময় হার ব্যবস্থা। এই বিনিময় হার ব্যবস্থা, এই ব্যবস্থায় বিনিময় হার পাল্টায়, এবং তা খুব ঘন ঘন পাল্টায়। মোটামুটি প্রতি সেকেন্ডে পাল্টাতে থাকে, কখনো বাড়ছে কখনো কমছে, কন্টিনিউয়াস এটা হতে থাকে। এই এক্সচেঞ্জ রেটে, এই সিস্টেমে, ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেমে কি হয়েছিল, সরকার ঠিক করতো বিনিময় হার কত হবে। ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটে কিন্তু সরকার ঠিক করে না। ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদা ও যোগান এক্ষেত্রে ঠিক করে এক্সচেঞ্জ রেট কত হবে। মানে সোজা কথায় যেটা তোমরা মাইক্রো ইকোনমিক্সে ক্লাস 11-এ পড়েছিলে, কোনো জিনিসের চাহিদা এবং কোনো জিনিসের যোগান, ডিমান্ড অফ আ কমোডিটি অ্যান্ড সাপ্লাই অফ আ কমোডিটি, সেই জিনিসের প্রাইস বা মূল্য নির্ধারণ করে। ঠিক তেমনি এক্ষেত্রেও বৈদেশিক মুদ্রাটার দাম, প্রাইস অফ আ ফরেন কারেন্সি ইজ ডিটারমিন, নির্ধারণ করছে কে, সেই মুদ্রাটার চাহিদা এবং সেই মুদ্রাটার যোগান। তার মানে ডিমান্ড ফর দ্যাট পার্টিকুলার কারেন্সি অ্যান্ড সাপ্লাই অফ দ্যাট পার্টিকুলার কারেন্সি। সোজা কথায় বললে, যেমন ভারতের ডলারের কি দাম হবে, দ্যাট উইল বি ডিটারমিন, সেটা ঠিক করবে ভারতের ডলারের ডিমান্ড কত, চাহিদা কত, বা ভারতের ডলারের সাপ্লাই কত, যোগান কত। এই দুটো মিলিয়ে ঠিক হবে ভারতের ডলারের কি দাম হবে, মানে $1 জন্য কত টাকা দিতে হবে। আরো সোজা করে বললে, ভারতীয় টাকার সঙ্গে ডলারের বিনিময় হার কি হবে। এবার আমরা চলে আসি যে এই বিনিময় হার ব্যবস্থায়, যে আমি বললাম একদম উদাহরণ হিসাবে আমরা ডলারকেই নিচ্ছি, যদিও আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এইখানে আলোচনার জন্য আমরা সবসময় উদাহরণ হিসাবে ডলারকে ব্যবহার করব, কিন্তু এটা যে কোনো ফরেন কারেন্সির ক্ষেত্রে এই মেথডই অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। আমরা জাস্ট ডলার দিয়ে জিনিসটা কিরকম ভাবে হয় সেটা বুঝব। এখন কথা হচ্ছে, একটু আগে আমরা আলোচনা করলাম যে ভারতে ডলারের কি দাম হবে সেটা নির্ভর করবে ভারতে ডলারের চাহিদা বা ডিমান্ড এবং ভারতে ডলারের যোগান বা সাপ্লায়ার। একদম প্রথমেই চলে আসি, ভারতে ডলারের চাহিদা কেন হয়, কিসের জন্য আমরা ভারতীয়রা ডলার ডিমান্ড করি বা চাহিদা করি। তাহলে সোজা কথায় ভারতে ডলারের চাহিদা কি কি বিষয়ের জন্য হয় বা কি কি বিষয়ের উপর নির্ভর করে। একদম প্রথমেই চলে আসছে ইম্পোর্ট বা আমদানি।
আমরা যখন আমেরিকান দ্রব্য কিনি, তার মানে কি আমেরিকা থেকে দ্রব্যটাকে ইম্পোর্ট করছি বা আমদানি করছি, when we are importing American goods, তখন অবভিয়াসলি সেই দ্রব্যটা যে বানাচ্ছে বা বিক্রি করছে, the person who is producing or selling that commodity, আমাদের তো তাকে ডলারে দাম দিতে হয়। যদিও তোর মনেই হতে পারে, স্যার আমি তো এই অমুক আমেরিকান কোম্পানির ফোনটা কিনেছি, আমি তো ভারতীয় টাকাতেই দাম দিয়েছি। হ্যাঁ নিশ্চয়ই তুই ভারতীয় টাকাতেই দাম দিয়েছিস, কিন্তু তুই দোকানদারকে দাম দিয়েছিস, দোকানও ভারতীয় টাকাতেই দেবে, ডিলারকে দেবে, ডিলারও ভারতীয় টাকাতেই দেবে ডিস্ট্রিবিউটারকে। কিন্তু ভারতে ওই আমেরিকান ফোনটার যে ডিস্ট্রিবিউটার, সে যখন আমেরিকান কোম্পানিকে তার ফোন বিক্রির দামটা পাঠাবে, সে কিন্তু ভারতীয় টাকায় পাঠাবে না, তাকে ডলারে পাঠাতে হবে। কারণ আমেরিকান কোম্পানি নেবে কেন টাকাটা? আমেরিকাতে তো আর ভারতীয় মুদ্রা চলে না। তাহলে ওই ডিস্ট্রিবিউটার কি করবে? সে তখন ভারতে এই বৈদেশিক মুদ্রার বাজার আছে, মানে এখানেও বৈদেশিক মুদ্রা বিক্রি হয়, সেরকম সব দোকান আছে, সেই রকম কোন দোকান থেকে আমেরিকান ডলার কিনবে। তার মানে সে আমেরিকান ডলারের চাহিদা বা ডিমান্ড ক্রিয়েট করবে। এরপর চলে আসছে ট্যুরিজম বা পর্যটন। আমরা যখন বিদেশে বেড়াতে যাই, তখন অবভিয়াসলি সেই যে দেশে বেড়াতে যাব সে দেশে খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশের মুদ্রা চলবে না। তাই আমরা কি করি? আমরা বৈদেশিক সেই দেশের মুদ্রা কিনে নিয়ে যেতে পারি, অথবা যেটা করতে পারি, আমরা আমেরিকান ডলার কিনে নিয়ে যেতে পারি। কারণ আমেরিকান ডলার যে কোনো দেশে ভাঙানো যায়। আমরা যে দেশে বেড়াতে গেলাম সে দেশে গিয়ে আমেরিকান ডলার ভাঙিয়ে, মানে আমেরিকান ডলার বিক্রি করে সেই দেশের মুদ্রা নিয়ে নিতে পারি। তাই ট্যুরিজম বা পর্যটনও ডলারের একটা চাহিদা বা ডিমান্ড সৃষ্টি করে। নেক্সট আসছে ইউনিল্যাটারাল ট্রান্সফার সেন্ট অ্যাব্রড বা একতরফা দেনা। এটা বিওপিতে আমরা পেয়েছিলাম যে আমরা যখন বিদেশে টাকা পাঠাই, সেটা যে কোনো উদ্দেশ্যেই হতে পারে, কিছু কেনা বাদ দিয়ে, যে হতে পারে কারুর ছেলে বিদেশে পড়াশোনা করছে, তাকে টাকা পাঠানো হচ্ছে, বা কোনো দেশকে আর্থিক সাহায্য করা হচ্ছে, বা কোনো দেশে ত্রাণ বা রিলিফ পাঠানো হচ্ছে। যেমন ভেনিজুয়েলায় আর্থকোয়েক হয়েছে, সেখানে আমরা আমাদের রিলিফ সাহায্য পাঠাতে পারি। তা আমরা যখন বিদেশে টাকা পাঠাই, সেই টাকাটা পাঠানোর জন্য অবভিয়াসলি ভারতীয় মুদ্রা তো পাঠানো যাবে না, আমরা ডলার কিনে পাঠাবো। তার মানে বিদেশে টাকা পাঠানোর জন্য আমাদের ডলার কিনতে হতে পারে, তার মানে ডলারের চাহিদা তৈরি করবে। আর কি, যদি বিদেশে আমরা সম্পত্তি বা অ্যাসেটস পারচেজ করি, একদম এক্ষেত্রে একদম পরিষ্কার ধরেই নেওয়া যায় যে আমি আমেরিকাতে একটা অ্যাসেট পারচেজ করবো, আমেরিকার একটা কোম্পানিকে আমার দেশের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিনবে। কোম্পানি মানে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা একটা ফার্ম, একটা ফার্ম, আমেরিকান ফার্ম যেটা আমেরিকায় আছে, আমার দেশের কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেটা কিনবে। অবশ্যই একটা ফার্ম একটা সম্পদ বা অ্যাসেট। তো এই ফার্মটা কেনার জন্য সে তো আর ভারতীয় মুদ্রায় দাম দিতে পারবে না, তাকে ডলারে দাম দিতে হবে। তাহলে তার জন্য তাকে ভারত থেকে ডলার কিনে নিয়ে যেতে হবে। তাহলে এই নানান কারণে আমাদের দেশে ডলারের জন্য চাহিদা তৈরি হয়। তবে এখানে মনে রাখবে, ডলারের যে মোট চাহিদা বা মানে টোটাল ডিমান্ড তৈরি হয় ভারতে, তার সব থেকে বড় অংশ বা লার্জার শেয়ারটাই আসে কিন্তু ইম্পোর্ট বা আমদানি থেকে। সব থেকে বেশি ডিমান্ড কিন্তু এই ক্রিয়েট করে, বাকিগুলো সে অর্থে সেরকম বড় কিছু নয়। সব থেকে বড় হচ্ছে এটা। এবং এই মুহূর্তে ভারতে ডলারের সব থেকে বড় ডিমান্ড ক্রিয়েট করে পেট্রোলিয়াম ইম্পোর্ট করার জন্য। কারণ আমরা যে আরব দেশগুলো থেকে পেট্রোলিয়াম কিনে থাকি, তাদেরকে আমাদের ডলারে পেমেন্ট করতে হয়। সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে ডলার লাগে পেট্রোল পারচেজ করার জন্য। তাহলে একটা পয়েন্ট বাদ চলে গেছিল, স্পেকুলেশন বা ফাটকা। এটা অবশ্যই তোমরা স্পেকুলেশন কথাটা শেয়ার মার্কেটে শুনে থাকবে। ব্যাপারটা কিছুই নয়, কোনো শেয়ারকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে মুনাফা করাটাকে বলা হয় স্পেকুলেশন। বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেও ঠিক এই জিনিসটা করা হয়ে থাকে।
যেমন ধরো $1 সমান 90 টাকা চলছে, আমি কি করলাম 900 টাকা দিয়ে $10 কিনে নিলাম। এবার যেই $1 সমান 100 টাকা হলো, তখন ওই $10 আমি বিক্রি করে দিলাম। বিক্রি করলে যেহেতু $1 সমান 100 টাকা, আমি পেলাম হচ্ছে 1000 টাকা। আমি কিনেছিলাম কত দিয়ে? 900 টাকা দিয়ে কিনেছিলাম, তার মানে আমার 100 টাকা প্রফিট হয়ে গেল। এইটাই হচ্ছে বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি নিয়ে স্পেকুলেশন। এবার স্পেকুলেশন তো অবশ্যই, স্পেকুলেশন আমি ডলার কিনছি, কিনা দাম বাড়লে বিক্রি করব, এখন তো কিনছি, কেনা মানে আমি চাহিদা তৈরি করছি বা ডিমান্ড ক্রিয়েট করছি ডলারে। সো দিজ আর দ্য পয়েন্ট, এইগুলোর জন্য ভারতে ডলারের চাহিদা তৈরি। এবার চলে আসি, এই যে ডলারের জন্য চাহিদা আর বিনিময় হার, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি সেটা বোঝার জন্য আমরা একটা সহজ উদাহরণ নেব, যেখানে আমি দুটো সিচুয়েশনের কথা চিন্তা করছি। প্রথম সিচুয়েশন, ধরা যাক সিচুয়েশন এ, যখন বিনিময় হার বা এক্সচেঞ্জ রেট হচ্ছে $1 সমান 50 টাকা। আরেকটা সিচুয়েশন, আমি বলেছি দুটো সিচুয়েশন নেব, আরেকটা সিচুয়েশন হচ্ছে সিচুয়েশন বি, যেখানে $1 সমান 100 টাকা। তাহলে দুটো সিচুয়েশন, এই সিচুয়েশনে ডলারের দাম কম মানে এক্সচেঞ্জ রেট কম, এই সিচুয়েশনে এক্সচেঞ্জ রেট বেশি মানে ডলারের দাম বেশি, ওটাই কম এটাই বেশি। এবার ধরা যাক একটা আমেরিকান ফোন, যার দাম হচ্ছে $100। একটা আমেরিকান ফোন রয়েছে যার দাম হচ্ছে $100, যেটা আমেরিকাতে আছে। আমি এই ফোনটা কিনবো, আমি একজন ভারতীয় হিসাবে এই ফোনটা কিনবো। তাহলে দেখা যাক কোন সিচুয়েশনে ফোনটা আমার কাছে সস্তা হয়। মাথায় রাখবি ফোনটার দাম কিন্তু সবসময়ই $100, কিন্তু আমার কাছে সস্তা হয় কোন সিচুয়েশনে? যেমন সিচুয়েশন এ, সেখানে $1 মানে 50 টাকা, তার মানে খুব স্বাভাবিকভাবেই $100 হবে 5000 টাকা। তার মানে সিচুয়েশন এতে আমার কাছে এই $100 ফোনটার দাম হচ্ছে 5000 টাকা। অন্যদিকে সিচুয়েশন বি, যেখানে $1 সমান 100 টাকা, $1 যদি 100 টাকা হয় তাহলে $100 হবে 10,000 টাকা। তার মানে সিচুয়েশন বি তে আমার কাছে ফোনটার দাম পড়ছে, এখানে একটা শূন্য ঢেকে গেছে, অ্যাকচুয়ালি 10,000 টাকা। এখানে একটা শূন্য চাপা পড়ে গেছে। যাই হোক, আমার কাছে এই ফোনটার দাম পড়বে 10,000 টাকা। তাহলে দেখতে পাচ্ছ সিচুয়েশন এ, যেখানে এক্সচেঞ্জ রেট কম, ডলারের এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার কম, সেখানে $100 ফোন পড়ছে 5,000 টাকা। সিচুয়েশন বি, যেখানে ডলারের বিনিময় হার বেশি বা এক্সচেঞ্জ রেট বেশি, সেখানে এই ফোনটার দাম পড়ছে 10,000 টাকা। তার মানে সোজা কথায় বললে, ডলারের দাম যখন কম তখন এই বিদেশি ফোনটা আমার কাছে সস্তা, ডলারের দাম যখন বেশি তখন এই বিদেশি ফোনটা আমার কাছে দাম। তার মানে ডলারের দাম যত বাড়বে তত বিদেশি জিনিসগুলো আমার কাছে দামি হয়ে যাবে। এবার আমার কাছে যখনই দামি হবে তখন ওই বিদেশি জিনিসগুলোর চাহিদা আমার কাছে কমে যাবে, আর চাহিদা কমে যাওয়া মানে, সোজা কথায় চাহিদা কমে যাওয়া মানেই আমি যখন বিদেশি জিনিস কেনা কমিয়ে দেব, তার মানে ওই জিনিসগুলো কেনার জন্য ডলারের চাহিদাও কমে যাবে। পুরো ব্যাপারটা যদি এবার পরপর বলি, বিদেশি মুদ্রার দাম যত বাড়বে বিদেশি জিনিসগুলো আমার কাছে তত দামি হবে, ফলে সেগুলোর চাহিদা বা আমদানি আমি কমিয়ে দেব। আর আমদানি কমিয়ে দেওয়া মানেই বা সেগুলো না কেনা মানেই ডলারের চাহিদা আমার কাছে কমে যাবে।
তাহলে একভাবে টানলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বিদেশি মুদ্রার দাম বাড়লে ডলারের চাহিদা কমে যাবে। সো তার মানে যেটা ডিসকাস করা হলো যে when price of a foreign currency rises, then foreign commodities will become expensive to me. As they become expensive to me, I will not buy them. Therefore, I will not demand them. So, demand for those foreign commodities will fall. As the demand for those foreign commodities fall, so the requirement of dollar for buying those foreign commodities will also fall. So, in one line, as the price of dollar rises or exchange rate of dollar rises, demand for dollar will fall because foreign commodities will become expensive and therefore we will buy less of those commodities, so demand for dollar will fall. So this relation আমরা graphically যদি দেখাই, if we depict the relation with the help of graph measuring exchange rate on the vertical axis, বিনিময় হার উলম্ব অক্ষে and demand for dollar বা ডলারের চাহিদা অনুভূমিক অক্ষে রেখে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখছি, এক্সচেঞ্জ রেট যত বেশি হবে, এক্সচেঞ্জ রেট যত বেশি হবে বিদেশি জিনিসের আমাদের কাছে তত বেশি দামি হবে, ফলে আমরা তত কম বিদেশি জিনিস কিনবো, ফলে ডিমান্ড ফর ডলার তত কম হবে। এবার এক্সচেঞ্জ রেট যত কমতে থাকবে বিদেশি জিনিস আমাদের কাছে তত সস্তা হবে, আর যত সস্তা হবে আমরা বেশি বেশি বিদেশি জিনিস কিনবো, ফলে ডিমান্ড ফর ডলার বাড়তে থাকবে। এক্সচেঞ্জ রেট এইভাবে যত কমবে তত আমাদের ডিমান্ড ফর ডলার বাড়তে থাকবে। তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমি জয়েন করি তাহলে আমি পেয়ে যাব ডিমান্ড কার্ভ ফর ডলার। লক্ষ্য করার জায়গা যেটা, ডলারের চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ ফর ডলার ইজ জাস্ট লাইক দ্য ডিমান্ড কার্ভ অফ এনি আদার কমোডিটি, নর্মাল ডিমান্ড কার্ভ, একটা স্বাভাবিক চাহিদা রেখা। আমরা জানি, আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়েছি, চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ নিম্নমুখী বা ডাউনওয়ার্ড হয়, তার মানে দাম যত কমে চাহিদা তত বাড়ে। এখানেও কিন্তু একই ঘটনা ঘটছে, ডলারের দাম যত কমছে ডলারের চাহিদাও তত বাড়ছে। ভিতরে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকছে, ডলারের দাম কমলে বিদেশি জিনিস আমার কাছে সস্তা হচ্ছে, ফলে আমি বিদেশি জিনিস কেনা বাড়াচ্ছি, অ্যাজ এ রেজাল্ট ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে। এবার চলে আসি সাপ্লাই অফ ডলার। আমাদের দেশে আমি এতক্ষণ বারবার বলছি যে আমরা বাজার থেকে ডলার কিনি, কিন্তু এই ডলারটা আমাদের দেশে আসে কোথা থেকে? অনেকগুলো সূত্র আছে বা সোর্স, দেয়ার আর সেভারাল সোর্সেস। তার মধ্যে প্রথমটাই হচ্ছে এক্সপোর্ট বা রপ্তানি, এবং ইট ইজ আ মেজর সোর্স। আমরা যখন কোনো বিদেশিকে বা অন্য কোনো দেশে কোনো জিনিস বিক্রি করি, যেটাকে আমরা বলি রপ্তানি বা এক্সপোর্ট, তখন আমরা পেমেন্টটা ডলারে নিই, জেনারেলি ডলারেই নেওয়া হয়। তার মানে আমরা যখন কোনো ফরেন কান্ট্রিকে কিছু বিক্রি করছি তার বিনিময়ে আমরা ডলার পাচ্ছি। সো ডলার আমাদের দেশে, এক্সপোর্ট আমাদের দেশে ডলার সাপ্লাই করছে, রপ্তানির মাধ্যমে এদেশে ডলারের যোগান আসছে। এরপর হচ্ছে এফডিআই অ্যান্ড এফএফআই, বৈদেশিক বিনিয়োগ। অ্যাকচুয়ালি এটা দু ধরনের বিনিয়োগ হয়। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে কোনো বিদেশি কোম্পানি যখন এদেশে কারখানা তৈরি করে উৎপাদন শুরু করে, কারখানা তৈরি করা মানে অবভিয়াসলি যখন বিদেশি কোম্পানিটা আসছে সে তো ডলার নিয়ে আসছে, কিন্তু এখানে কারখানা তৈরি করার জন্য, জিনিসপত্র কেনার জন্য, শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তার ভারতীয় টাকা দরকার। তাহলে সে কি করবে? সে তার নিজের সাথে নিয়ে আসা ডলার এদেশে বিক্রি করে টাকা কিনবে, সেই ডলারটা তাহলে এদেশের বাজারে চলে আসছে, তার মানে যোগান বাড়াচ্ছে। এফআইআই, এফআইআইও এক ধরনের বৈদেশিক বিনিয়োগ, এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল, ফাইন্যান্সিয়াল বলছি, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট।
ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে যখন কোনো বিদেশি কোম্পানি এদেশের কোনো কোম্পানির শেয়ার পারচেজ করে। তার মানে সোজা কথা, সে যখন শেয়ারটা কিনছে, কেনার জন্য সে তো ডলার নিয়ে আসে, কিন্তু কিনতে হবে তো, যেহেতু এদেশের কোম্পানির শেয়ার কিনতে হবে তো ভারতীয় টাকায়, তাই সে ডলার বিক্রি করে। কাদের বিক্রি করে? ওই যে যারা ডলার, অ্যাকচুয়ালি যেসব দোকানদার ডলার বিক্রি করে তারাই ডলারটা কিনে নেয়। তারা ডলার বিক্রি করে এদেশ থেকে ভারতীয় টাকা কিনে সেই শেয়ার গুলো পারচেস করে। ফলে এফডিআই আর এফএফআই বৈদেশিক বিনিয়োগের মাধ্যমেও এদেশে ডলার আসছে। ইউনিল্যাটারাল ট্রান্সফার ফ্রম অ্যাব্রড, একতরফা পাওনা, বিদেশ থেকে যে টাকাটা পাঠানো হয় একতরফা, যেমন ধর কারুর ছেলে বিদেশে চাকরি করে, আমেরিকাতেই চাকরি করে, সে তার বাবা মাকে টাকা পাঠাচ্ছে, অবভিয়াসলি সেটা ডলারেই আসে। বাবা মা সেটাকে ভাঙিয়ে নেয়, মানে ভারতীয় টাকায় কনভার্ট করে, কনভার্ট করা মানে এদেশে ডলারটা ঢুকে গেল। স্পেকুলেশন বা ফাটকা একই জিনিস, আমি চাহিদার ক্ষেত্রে বলেছিলাম, যোগানের ক্ষেত্রেও একই জিনিস। যারা ডলার কিনে রেখেছিল, দাম বাড়লে বিক্রি করবে, অবভিয়াসলি দাম বাড়লে তারা এটাকে বিক্রি করে দেবে। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে এটা ফাটকা, ডলারের যোগান বাড়াবে। এবার সাপ্লাই আর এক্সচেঞ্জ রেট বা যোগান, ডলারের যোগান এবং বিনিময় হারের মধ্যে সম্পর্ক। আবার একই জিনিস নিয়ে আসা যাক, একই উদাহরণ, দুটো সিচুয়েশন। প্রথম সিচুয়েশনে $1 সমান 50 টাকা, দ্বিতীয় সিচুয়েশনে $1 সমান 100 টাকা। এবার ধরা যাক একটা ভারতীয় দ্রব্য, চা, দার্জিলিং এর চা, যার 100 গ্রামের দাম 100 টাকা। প্রথম সিচুয়েশনে এই চাটার দাম পড়বে, যেহেতু $1 সমান 50 টাকা, তার মানে একজন আমেরিকান যখন এই চাটা কিনতে চাইবে তাকে $2 দাম দিতে হবে এই সিচুয়েশনে। অন্যদিকে যদি সিচুয়েশন থাকে এটা $1 সমান 100 টাকা, তখন যখন একজন আমেরিকান এই চাটা কিনবে তাকে অ্যাকচুয়ালি দিতে হবে $1। তাহলে মজাটা দেখ, ডলারের দাম বেড়ে গেলে বিদেশিদের কাছে আমাদের জিনিস সস্তা হয়ে যাচ্ছে। দাম যখন কম ছিল $2 লাগছিল, দাম বেড়ে যাওয়াতে ওর $1 লাগছে। ভীষণ মজার জিনিস। তার মানে যখনই ডলারের দাম বেড়ে যাচ্ছে, আমাদের দেশের জিনিস বিদেশিদের কাছে সস্তা হয়ে যাচ্ছে। আর সস্তা হয়ে যাওয়া মানে কি, বিদেশিরা আরো বেশি বেশি করে আমাদের দেশের জিনিস কিনবে, বা উল্টো দিক করে বললে আমরা বিদেশিদের আরো বেশি বেশি করে আমাদের জিনিস বিক্রি করব, মানে আমাদের রপ্তানি বা এক্সপোর্ট বেড়ে যাবে। তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে যে ডলারের দাম যত বাড়বে, আমেরিকানদের কাছে আমাদের এক্সপোর্ট তত বেড়ে যাবে। আর এক্সপোর্ট বাড়া মানে কি, আমরা পেমেন্টটা তো ডলারে পাবো, তার মানে ডলারের সাপ্লাই বেড়ে যাবে। তাহলে ডলারের দাম যত বাড়বে, ডলারের সাপ্লাই তত বাড়বে। এটাকেই যদি আমরা রেখার সাহায্যে দেখাই, তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম। এক্সচেঞ্জ রেট আর সাপ্লাই অফ ডলার এবার যদি এখানে মেজার করি, তাহলে যখন এক্সচেঞ্জ রেট এখানে যখন এক্সচেঞ্জ রেট এখানে তখন ডলারের সাপ্লাই এতটা। এবার এক্সচেঞ্জ রেট যত বাড়বে ডলারের সাপ্লাই বাড়ছে, এক্সচেঞ্জ রেট যত বাড়ছে ডলারের সাপ্লাই বাড়ছে। অর্থাৎ এখন এই পয়েন্টগুলোকে যদি জুড়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডলারের সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। প্রথমেই বলেছি পরিবর্তনীয় বা ফ্লোটিং বা ফ্লেক্সিবল বা ভাসমান বিনিময় হার ব্যবস্থা এই চাহিদা ও যোগানের মাধ্যমে ঠিক করে বিনিময় হার কত হবে। তাহলে সেটা এবার দেখা যাক। এই যে চাহিদা রেখা, এই যে যোগান রেখা, আমরা জানি, আমরা মাইক্রো ইকোনমিক্স এর নলেজেই জানি, চাহিদা আর যোগান যেখানে একে অপরকে কাটাকাটি করে সেটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। তার মানে এখান থেকে ডলারের যে দামটা আসবে
সেটা হচ্ছে ডলারের ভারসাম্য দাম, বা যেটাকে আমরা বলতে পারি বিনিময় হার ডলারের, এবং এটা হচ্ছে কতটা ডলার আমি অ্যাকচুয়ালি পারচেজ করছি। তাহলে এইভাবে চাহিদা ও যোগানের মাধ্যমে, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর মাধ্যমে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমে যে কোনো ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রার দাম নির্ধারিত হয়। এবার আমরা যে জায়গাটায় আসবো, এই যে দাম, এটা তো সবসময় এক থাকবে না, কারণ এটা তো পরিবর্তনীয়। এবার এই পরিবর্তনটা কখন হয়, কিভাবে হয়? ফার্স্ট হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ এক্সচেঞ্জ রেট, এটাকে বাংলায় বলা হয় বিনিময় হারের হ্রাস। বিনিময় হার হ্রাস এটা কখন হয়, মানে সোজা কথায় কোনো বৈদেশিক মুদ্রার দাম কমে যায় কখন? প্রথম হচ্ছে যদি চাহিদা কমে যায়। দেখা যাচ্ছে আগের চাহিদা ছিল এটা, আগের চাহিদা ছিল এটা, সেটা কমে গেল হয়ে এখন চাহিদা হলো এটা। আগে যে চাহিদা ছিল তাতে বিনিময় হার হয়েছিল এইটা, এখন চাহিদা রেখা পিছন দিকে চলে আসাতে, ব্যাকওয়ার্ড শিফট নেওয়াতে এটা হলো ভারসাম্য বিন্দু, কারণ যোগান রেখা একটাই আছে। তাহলে এখন বিনিময় হার হলো এটা, তার মানে বিনিময় হার কমে গেল। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ এক্সচেঞ্জ রেট। এটা যেমন চাহিদা রেখার চাহিদা কমে যাওয়াতে হতে পারে, ঠিক তেমনি যোগান, ধরা যাক এটা আগের যোগান রেখা, আরে এবার যোগান রেখা সরে চলে এসছে এখানে। আগের বিনিময় হার ছিল, অ্যাকচুয়ালি আগের বিনিময় হার ছিল এখান থেকে এতটা। এবার যোগান রেখা সরে যাওয়াতে, মানে যোগান বেড়ে যাওয়াতে বিনিময় হার কমে চলে এসছে এখানে। এবার আসি অ্যাপ্রিসিয়েশন অফ এক্সচেঞ্জ রেট, বিনিময় হার বৃদ্ধি। সেক্ষেত্রে দুটো ঘটনাই ঘটতে পারে। ধরা যাক প্রথম অবস্থায় বিনিময় হার এখান থেকে ছিল, বিনিময় হার এখান থেকে ছিল, এবার চাহিদা রেখা ওপর দিকে সরে গেল, তার মানে দেশে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল, সেই বৈদেশিক মুদ্রাটার চাহিদার পরিমাণ বৃদ্ধি পেল। খুব স্বাভাবিকভাবেই এর ফলে বিনিময় হার এখন এখান থেকে আসবে, তার মানে যেটা দাঁড়ালো আগের বিনিময় হার ছিল এখান থেকে, চাহিদা বেড়ে যাওয়াতে বিনিময় হার বেড়ে গিয়ে চলে এলো এখানে। এটা আবার যোগানের দিক থেকেও হতে পারে। ধরা যাক এটা ছিল আগের বিনিময়, এটা রয়েছে বিনিময় হার, এরকম অবস্থায় যোগান রেখা বাঁ দিকে সরে গেল, মানে বৈদেশিক মুদ্রার যোগান কমে গেল, সেক্ষেত্রে বিনিময় হার বেড়ে যাবে ওপরে, সেক্ষেত্রে বিনিময় হার বৃদ্ধি পেল। এটা যোগান কমে যাওয়ার, ওই বৈদেশিক মুদ্রার যোগান কমে যাওয়ার জন্য বিনিময় মুদ্রার হার বেড়ে গেল। এবার চলে আসি 3 নম্বর বিনিময় হার ব্যবস্থা। বর্তমানে বেশিরভাগ দেশেই এই বিনিময় বা হার ব্যবস্থা চালু রয়েছে, এটাকে বলা হয় ম্যানেজড ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা পরিচালিত ভাসমান বিনিময় হার। বেসিক্যালি এটা একটু আগে অব্দি আমরা যেটা আলোচনা করেছি ভাসমান বিনিময় হার, সেটাই।
যেখানে বাজারে কোনো একটা বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগানের মাধ্যমে সেই বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক হয়। এখানে সামান্য একটু পার্থক্য হচ্ছে যে এখানে বিনিময় হার ব্যবস্থাটা মানে বৈদেশিক মুদ্রাটার বিনিময় হার ঠিক হওয়ার ক্ষেত্রে চাহিদা আর যোগান শুধু নয়, তার সঙ্গে সরকারও বা গভর্নমেন্টও পার্টিসিপেট করে। যেমন ধরা যাক কোনো একটা বৈদেশিক মুদ্রা ডলার, তার চাহিদা অত্যন্ত বেড়ে গেছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ডলারের দাম বাড়তে শুরু করবে, বিনিময় হার বাড়তে শুরু করবে। এরকম ক্ষেত্রে সরকার কি করে, ওই বিনিময় হারটা যাতে হঠাৎ খুব বেড়ে না যায় তার জন্য নিজের স্টকে থাকা ডলার মার্কেটে বিক্রি করা শুরু করে দেয়। তার মানে ডলারের চাহিদা এই ডলারের যোগান বাড়িয়ে দেয়। ফলে যদি সরকার এটা না করতো তাহলে ডলারের দাম যে রেটে বাড়তো এখন কিন্তু আর ততটা বাড়ে না। ঠিক উল্টোটাও করে, যদি ডলারের দাম ভীষণ কমে যেতে শুরু করে, মানে ডলারের চাহিদা কমে গেছে বা ডলারের প্রচুর যোগান বেড়ে গেছে, সেক্ষেত্রে যাতে ডলারের দাম খুব নিচে না নেমে যায় তার জন্য সরকার আবার বাজারে অংশগ্রহণ করে। সে কি করে, বাজার থেকে অতিরিক্ত যে ডলারটা এসছে, যোগান বেড়ে গেছে তো অতিরিক্ত যে ডলারটা এসছে সরকার কিনে নিতে শুরু করে। আমরা যখন স্থির বিনিময় হার ব্যবস্থা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম ঠিক একই কাজ ব্রেটন উডস সিস্টেমে সরকার করত। সে যখন কোনো একটা বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যেত তখন সে নিজের স্টক থেকে বৈদেশিক মুদ্রা বিক্রি করত। আবার যখন কোনো বৈদেশিক মুদ্রার যোগান বেড়ে যেত তখন সে ওই বৈদেশিক মুদ্রা নিজে কিনে নিত। এক্ষেত্রেও কিন্তু সরকার একই কাজ করছে, শুধু পার্থক্যটা হচ্ছে এক্ষেত্রে বিনিময় হারটা নির্ধারিত হচ্ছে চাহিদা ও যোগানে। ব্রেটন উডস সিস্টেমে বিনিময় হার নির্ধারিত করতো সরকার নিজে। তাহলে আমরা বলতে পারি যে ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা পরিচালিত ভাসমান বিনিময় হার, এটা বেসিক্যালি স্থির বিনিময় হার বা ফিক্সড এক্সচেঞ্জ রেট আর ভাসমান বিনিময় হার বা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট দুটোর একটা পাঞ্চ। স্থির বিনিময় হারে সরকার সবকিছু, ভাসমান বিনিময় হারে চাহিদা আর যোগানই সবকিছু। এক্ষেত্রে দুটোই একসাথে রয়েছে। যাই হোক, আমাদের বিনিময় হারে মোটামুটি এই জিনিসগুলোই আছে, তোমরা এগুলো একটু ভালো করে দেখো।